নীল চিরকুট পর্ব ১৩। লেখিকা নৌসিন আহমেদ রোদেলা। আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন। নম্রতা ৫-১০ মিনিট সময় নিয়ে নিজেকে শান্ত করলো। তারপর দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আসলে সকালে খুব ডিস্টার্ব ছিলাম, কিছু একটা নিয়ে চিন্তা করছিলাম খুব, তাই অন্যমনস্কভাবে হঠাৎই ২টা ওয়ার্ড বেরিয়ে গিয়েছে মুখ থেকে। ট্রাস্ট মি, আমি ইচ্ছা করে বলিনি, আর না আপনাকে উদ্দেশ্য করে বলেছি, কসম। বেশ কিছুক্ষণ পর আরফান উত্তর দিল, তাই নাকি? তো কি বলেছিলেন? আই মিন হঠাৎ বেরিয়ে আসা ওয়ার্ড শব্দ দুটি কি ছিল? আমার ঠিক মনে পড়ছে না। রাগে নম্রতা ফর্সা নাক লাল রং ধারণ করলো। বাঘিনীর মতো ফুঁসতে ফুঁসতে ঢকঢক করে বোতলের পুরো পানি সাবার করলো নম্রতা। ডান হাতের পিঠ দিয়ে মুখটা মুছে নিয়ে চেয়ারে পা গুটিয়ে বসলো। প্রচণ্ড রাগে গায়ে ঘাম দিচ্ছে তার। পিঠ জুড়ে ছড়িয়ে থাকা চুলগুলোকে হাত খোপা করে আবারও ফোনের দিকে তাকালো নম্রতা। মাথার উপর ক্যাট ক্যাট শব্দ তুলে ঘুরে বেড়াচ্ছে পাখা। নম্রতার মনে হচ্ছে এই পাখার বাতাসের থেকে শব্দই পাওয়া যাচ্ছে বেশি, খালি কলছি বাজে বেশি টাইপ অবস্থা। কিছুতেই ঘাম বন্ধ হচ্ছে না। নম্রতা চোখ বুজে জোরে জোরে দম নিল। ওই অসভ্য লোকটা শুধু অসভ্য নয়, ভয়ানক থেকে ভয়ানক ফাজিল। ইচ্ছে করে ছ্যাঁচলামো করছে। এটাও মনে হচ্ছে ছ্যাঁচড়ামো হবে, যতটা মনে হয়, এখানে যেহেতু মিস্টেক আছে তাই ওই রকম হলো। ইচ্ছে করে ছ্যাঁচড়ামো করছে, বেয়াদব। এইসব বেয়াদব দিয়ে হাসপাতাল ভরে থাকলে রুগীরা সুষ্ঠু চিকিৎসা পাবে কোথায়? এইভাবে লেখা আছে, সুষ্ঠু ওটা না হয় ওই যে সুস্থ হবে, হয়তো সুস্থ চিকিৎসা পাবে কোথায়? দেখা যাবে অপারেশন থিয়েটারে দাঁড়িয়েও এদের ছ্যাঁচড়ামো ফাজলামো শুরু হয়ে গিয়েছে। নম্রতাকে যেসব জেনে শুনে ও জিজ্ঞেস করছে ওই হঠাৎ বেরিয়ে যাওয়া ওয়ার্ড শব্দ দুটো কি, ঠিক তেমনই অপারেশন বাদ দিয়ে রুগীকে জিজ্ঞেস করবে আপনার এই ওয়ার্ড রোগের পেছনে কারণ কি, বিশ্লেষণ করুন তো। নম্রতা বিপন্ন দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইল। এখন কি উত্তর দেবে সে? ভাল লাগে না। নম্রতা বার কয়েক ঘন ঘন দম নিয়ে লিখল, নেতিবাচক বিষয়গুলো মনে না রাখাই ভালো, সেগুলো মনে না করিয়ে দেওয়া আরও ভালো। আপনার মনে নেই শুনে স্বস্তি পেলাম। আপনি প্লিজ সরিটা অ্যাকসেপ্ট করে নিন। ক্ষমা করা মহৎ গুণ। তাই নাকি? কে বলেছে? সবাই বলে। তাছাড়া আল্লাহ ক্ষমাশীল ব্যক্তিকে পছন্দ করেন। আজকাল মানুষ নিজের হত্যাকারীকে ক্ষমা করে দিচ্ছে, আর আপনি ওই ছোট দুটো শব্দের জন্য আস্ত একটা সরি অ্যাকসেপ্ট করতে পারবেন না? বেশ কিছুক্ষণ পর উত্তর এলো, আপনি খুবই হিপোক্রিট মহিলা। নিজের কথার প্রতি নিজের ভরসা নেই। ঠিক ঠিক। হিপোক্রিট শব্দটা শুনেই নম্রতার মিঙে থাকা আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠল। এত বড় সাহস! এই লোক নম্রতাকে হিপোক্রিট বলে? নম্রতাকে রাগে হাত পা কাঁপছে নম্রতার, মাথা ধরে যাচ্ছে। এই লোকটা আস্ত শয়তান, অসভ্য। যে কুকক্ষে এই লোকটাকে নোক করতে গিয়েছিল সেই কুকক্ষটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে ইচ্ছে করছে নম্রতার। ইনবক্স ভর্তি গালি দিয়ে বলতে ইচ্ছে করছে, ব্যাটা তুই হিপোক্রিট, ম্যানারলেস, নাও গো টু হেল। কিন্তু বলা যাচ্ছে না, এহেন অপমান সহ্যও করা যাচ্ছে না। রাগে দুঃখে বাধ্যবাধকতায় কান্না পেয়ে যাচ্ছে নম্রতার। কিছুক্ষণ চোখ বুজে বসে থেকে মুখ ফুসিয়ে শ্বাস নিল নম্রতা। তারপর আরফানের কথাটা সম্পূর্ণ এড়িয়ে উত্তর দিল, অ্যাসাইনমেন্টে আপনার সাইন লাগবে। ইটস এমার্জেন্সি, প্লিজ। আমাদের মতো ফালতু ডাক্তার থেকেও সাইন লাগে নাকি আজকাল? লাগছে তো। কখন চাই? 10টায় আমার ক্লাস আছে। প্লিজ স্যার, প্লিজ, কৃতজ্ঞ থাকবো। নম্রতা দাঁতে দাঁত চেপে আবারও লিখল, কালকেই জমা দিতে হবে, নয়তো ঝামেলা হয়ে যাবে। প্লিজ স্যার। 10:30টায় চলবে? চলবে। বেশ,
আসবেন 10:30টায়। নম্রতা হাঁপ ছেড়ে বাঁচল। ফোনটা রেখে বিছানায় যেতে মাথায় একটা চিন্তা খেলে গেল। এই বেয়াদব লোকটিকে শুকনো কথাই ছেড়ে দিলে তো চলবে না, ভয়ানক কিছু ভাবতে হবে। এই লোককে হাই লেভেলের অপমান না করতে পারলে ঠিকঠাক ঘুমও হবে না নম্রতার। বিশাল যন্ত্রণা। ভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরিতে বই ঘাঁটছিল নীরা। তার পাশের সেলফ থেকেই সাইকোলজির উপর কোনো একটা বই খুঁজছিল অনন্ত চোখ মুখ আজ গম্ভীর, থমথমে। কাল থেকে নীরার সাথে হা হু ছাড়া কথা বলছে না সে। নীরা খেয়াল করছে নম্রতা ছোঁয়াদের সাথে হাসি মুখে কথা বলে নীরার সাথে এমন নিষ্ঠুরতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অনন্ত বই হাতে কোনায় একটা টেবিলে চেয়ার ঠেসে বসলো। নীরা চাপা দীর্ঘশ্বাস ফেলে অনন্তর পাশের চেয়ারটাতে বসলো। অনন্ত গায়ে কালো রঙের পাতলা টি শার্ট, ছিমছিমে কালো গায়ে কালো রঙটা বেশ মানিয়েছে। পরিপাটি চুল আর শক্ত চিবুকে আকর্ষণীয় দেখাচ্ছে। নীরা গলা খাকানি দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো। অনন্ত ফিরেও তাকালো না। গভীর মনোযোগে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে লাগলো। নীরা দীর্ঘশ্বাস ফেলে নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই ঠিক আছিস? অনন্ত চোখ তুলে তাকালো, অবাক হয়ে বলল, আমাকে বলছিস? এখানে আর কেউ আছে? অনন্ত তাচ্ছিল্যের সাথে বলল, ঠিক থাকবো না কেন? আমার কি বেঠিক থাকার কথা ছিল নাকি? নীরা আহত কণ্ঠে বলল, এভাবে কথা বলছিস কেন? অনন্ত বই থেকে মুখ উঠিয়ে শান্ত দৃষ্টিতে তাকালো। ভারী অবাক হয়ে বলল, কিভাবে কথা বলছি? কেমন ঠেস মারা কণ্ঠে কথা বলছিস, শুনতে খারাপ লাগছে। অনন্ত সহজ উত্তর, খারাপ লাগলে যেতে পড়ে কথা বলছি, আসছিস কেন? সরি এখানে এরম হবে, খারাপ লাগলে যেচে পড়ে কথা বলতে আসছিস কেন? তুই 2 দিন যাবৎ খুব রুড বিহেভ করছিস আমার সাথে। কি করেছি আমি? অনন্ত চোয়াল শক্ত হয়ে এলো। টেবিলের নিচে থাকা নীরার বাম হাতের কনুইয়ে নিচে শক্ত করে চেপে ধরল। হ্যাঁচকা টানে নীরাকে নিজের দিকে এনে রক্তলাল চোখে তাকালো। তপ্ত কিন্তু ধীর কণ্ঠে বলল, তোর সাথে সবসময় আদর কণ্ঠে কথা বলতে হবে এমন কোনো চুক্তি ছিল নাকি আমার? নীরা চাপা স্বরে বলল, অনন্ত হাত ছাড়, লাগছে। অনন্ত হাতের থাবা আরও খানিকটা শক্ত হলো। দাঁতে দাঁত চেপে বলল, লাগুক, আমারও লাগছে। 3 বছর ধরে কন্টিনিউয়াসলি লাগছে। কই, আমি তো অভিযোগ করি না, তাহলে তোর এত হাসফাস কেন? ছাড় অনন্ত, আমাকে ভালোবাসিস না কেন? অনন্ত, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। হোক বাড়াবাড়ি, বল কেন ভালোবাসিস না আমায়? কেন? কি করলে ভালোবাসবি? বিরক্তি আর রাগে চোখ মুখ কুঁচকে এলো নীরার। ঝাড়ি দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, জোর জবরদস্তি নাকি? ভালো লাগে না তাই ভালোবাসি না। এখন কি জোর করে ভালোবাসবি না আমায়? এতটা নিচে নেমেছিস তুই? অনন্ত এবার রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেল। ইচ্ছে করেই হাতের বাঁধনটা শক্ত করল সে। রাগান্বিত মস্তিষ্ক নীরাকে কষ্ট দিতে চাইলেও শেষ পর্যন্ত কোমল মনের সাথে পেরে উঠল না। হাতটা ছাঁকি দিয়ে ছেড়ে দিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে হিসিয়ে বলল, ভালোবাসিস না অথচ সস্তা মেয়েদের মতো আগে পিছে ঘুরিস কেন? খবরদার আশেপাশে আসবি না আমার। নীরা হতভম্ব চোখে অনন্তর যাওয়ার দিকে তাকিয়ে রইল। চোখ থেকে টসটসে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। অনন্ত সত্যি কথাটা বলল, তার সস্তা নোংরা মেয়েদের সাথে তুলনা করতে পারল? কণ্ঠে আটকাল না। নীরা কি সত্যিই এত সস্তা? নীরার বুকের ভেতর উঠল কান্না। বইটা টেবিলের উপর রেখে সেলফের এক কোণায় গিয়ে দাঁড়ালো। এত কষ্ট হচ্ছে কেন তার? অনন্ত কথাগুলো ঘুরিয়ে ফিরে কানে এসে বাজছে। নীরা 2 হাতে মুখ ঢেকে ডুকরে উঠল। পরমুহূর্তে নিজেকে সামলে নেয়। ওড়নার আঁচল কামড়ে ধরে কিছুক্ষণ নিঃশব্দ অশ্রু বিসর্জন করে। মনে মনে খুব করে কামনা করে এই সস্তা আমিটার যেন খুব জলদি মরণ হয়। এই সাংসারিক টানাপোড়েনের পরিবার আর মান সম্মানের চিন্তায় অস্থির থাকার চেয়ে মরণটা কি সহজ নয়? এখানে লেখিকা একটি ছোট নোট লিখে দিয়েছে, আমার দায়িত্ব আপনাদের পড়ে শোনানো, তাই আমি পড়ে দিচ্ছি। ছোট হওয়ার জন্য দুঃখিত, কাল বড় করে দিতে পারতাম, কিন্তু ছোট করে হলেও খানিকটা রেগুলার হওয়ার চেষ্টা করছি বলেই আজ দেওয়া।
তাড়াহুড়ো করে লিখেছি, রিচেক করা হয়নি, ধন্যবাদ। এই পর্যন্তই ছিল নীল চিরকুট পর্ব 13। পরবর্তী পর্ব শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।